উপস্থিত এ বি আবাসিকবৃন্দ, আজকের যে সন্ধ্যা, রবীন্দ্র নজরুলের সন্ধ্যা, তার উল্লেখ করে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এবং আজকের যে আমাদের যে আন্তরিক প্রচেষ্টা, যে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা একটা সঙ্গীত, নাচ, গানের মধ্যে একটা সামাজিক বাঁধনের সৃষ্টি করতে চাইছি, সেই উদ্যোগে আপনারা বিভিন্নভাবে যে সাড়া বা সহযোগিতা করেছেন। মূলত সংগঠকরা, সাংস্কৃতিক অনুষ্ঠানের যে বিভিন্ন সংগঠকরা, সমবেত সঙ্গীত, গান ভালোবেসে গান, আমরা মিনিমাম এফোর্ট, আপনারা সবাই জানেন এখানে আবাসিকরা আমাদের নিজেদের পরিবারের মতো। আমাদের অর্থনৈতিক স্বাচ্ছল্য তেমন কিছু নাই। ইতিহাস সাক্ষী দিয়েছে যে কিছু গঠনমূলক কাজ তারাই করে গেছে। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন, যারা প্রচণ্ড অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে একটা সঠিক চিন্তার দ্বারা নির্ধারিত হয়েছে, তারাই সামাজিক কিছু কন্ট্রিবিউট বা সৃষ্টি করে গেছে। আমি প্রথমেই বলে নিই, আমাকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এমন দুজন ব্যক্তিত্ব বা মনীষী বলা ভালো। একদিকে রবীন্দ্রনাথ, যিনি হলেন মহাসাগর, আরেকদিকে নজরুল, তিনি হলেন সাগর। এবং বাংলার আকাশে বলবো না, ভারতবর্ষের আকাশে দুটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু আমরা অনেক সময়, মানে ছাত্ররা মূলত, আমরা যারা একটু পরিণত হয়েছি, তারা একটু সবসময় একটা ক্রিটিক্যাল বা একটা আলোচনা, গঠনমূলক আলোচনা, এগুলো আমরা পছন্দ করি। ছাত্রদের মধ্যেও এই জিনিসটাকে আমরা নিয়ে যাওয়ার চর্চা যাতে করে তারা, সেই প্রচেষ্টা আমি দীর্ঘ প্রায় 40-45 বছর ধরে শিক্ষক, গবেষক। তো আমার মধ্যে যে ইনবিল্ড যে চাহিদা, সেটা ওই যে বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা আমাদের দুর্দশা আছে, অর্থনৈতিক কষ্ট আছে, আমাদের অনেক সমস্যা আছে, আমাদের মধ্যে মান অভিমান আছে, কিন্তু সেখানেও পোটেনশিয়ালিটি আছে, সেখানেও হচ্ছে সৃষ্টির মতো সম্ভাবনা আছে। তাই শিক্ষক হিসাবে আমার এই যে স্বভাব বা এইটা আমার পরিলক্ষিত হবে। আমি চেষ্টা করব যাতে এখানে একটা সমাজে যে শিশুরা, আমাদের সবসময় একটা আশা, শিক্ষক আশা ছাড়া বেঁচে থাকতে পারে না। শিক্ষকের হাজার হাজার ছাত্রকে সে শিক্ষা দেয়, তার মধ্যে যদি একটা ছাত্র, যেমন সেই রামকৃষ্ণ পরমহংসদেবের একটা শিষ্য, যিনি হলেন স্বামী বিবেকানন্দ, তিনি সারা বিশ্ব জগৎকে আলোকিত করেছেন, ভারতীয় সংস্কৃতিকে বহির্বিশ্বে নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানেই রামকৃষ্ণ পরমহংসদেবের সফলতা বা সার্থকতা। তাহলে এই আশাটা নিয়েই শিক্ষকরা বেঁচে থাকে। আমি আপনাদের বেশি দীর্ঘায়িত করব না, কারণ সাগর এবং সাগরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মন্থন করা এবং তার থেকে অমৃত বার করে আনা। আপনারা জানেন, যারা বয়স্ক মানুষজন আছেন, নব প্রজন্মও জানেন যে দেব এবং অসুরের যে হিন্দু মাইথোলজিতে আছে, দেব এবং অসুরের সমুদ্র মন্থন চলছে, এবং সেখানে অসুররাও ভিড় করেছে, দেবরাও ভিড় করেছে। ওই মন্থন থেকে অমৃত আসবে, যে অমৃত পান করলে অমরত্ব লাভ করবে। তাই এই দুই মনীষী, যারা মহাসাগর এবং সাগর, এদেরকে মন্থন করে যে অমৃত উঠে আসবে, সে অমৃত আমার, আপনার, আগামী প্রজন্ম, এমনকি আরও দীর্ঘ দিন আমাদের এদের যে দিয়ে গেছেন অমৃত, একে আহরণ করতে লাগবে। তাই আমি বেশি দীর্ঘায়িত করব না। এই অমৃতের অসুররাও গ্রহণ করে তাকে তাদের বিপদ চালিত করার চেষ্টাও করবে। এটা আপনাদের সচেতন মানুষ হিসাবে এই দায়িত্ব এবং কর্তব্যটি পালন করতে লাগবে। তাহলে অমৃত, সেই অমৃত অসুরের কাছে যাবে না মানুষের কাছে বা দেবতারা নেবে, এটাও একটা সংগ্রাম। সিরিয়াস আলোচনার মধ্যে আমি যেতে চাই না, কারণ নাচ গানে আমরা একটু হালকা মননে
থাকতে খুব ভালোবাসি, এটাই মানব চরিত্র। যাই হোক, এবারে একটু যে যে স্রষ্টারা সৃষ্টি করেছে, যার সৃষ্টি নিয়ে আমরা এত গর্বিত, সেই স্রষ্টার সৃষ্টিটা কিভাবে হয়েছে একটু বোঝানো দরকার। স্রষ্টা এমনি এমনি হয়ে যায়নি, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে স্রষ্টা, যে রবীন্দ্রনাথ তার এত সৃজনী ক্ষমতার মধ্য দিয়ে যে বিশাল যে ঐশ্বর্য বা সাংস্কৃতিক ঐশ্বর্য দিয়ে গেছেন, একদিকে নজরুল যিনি এই বিশাল ঐশ্বর্য দিয়ে গেছেন, যেটা আমরা বাঙালি তথা ভারতবাসী হিসাবে গর্ববোধ করতে পারি। তাহলে সেই সৃষ্টিকর্তা মানে যে সৃষ্টি করছেন তার পিছনেও একটা সৃষ্টির ইতিহাস আছে, এটা বুঝতে লাগবে। বাঙালি তথা রামমোহন রায় থেকে যদি শুরু করি, আমাদের প্রথম নোটিশটার মধ্যে ছিল দ্য টু ডয়েন্স অফ দ্য বেঙ্গলি রেনেসা। এই বাংলায় নবজাগরণের উৎপত্তি হয়েছিল রাজা রামমোহন রায়ের মধ্য দিয়ে। এই রামমোহন রায়ের উত্তরসূরি হিসাবে বিদ্যাসাগর এসেছেন, যারা বাংলা ভাষাকে ভেঙে সেই যে পদ্য থেকে গদ্য রূপান্তর করেছেন, তারপরে এসেছেন বঙ্কিমচন্দ্র, তার উত্তরসূরি হিসাবে এসেছে রবীন্দ্রনাথ এবং হচ্ছে কবি নজরুল, যাকে বিদ্রোহী কবি হিসাবে আমরা জানি। এই নবজাগরণ এখানে গানের আগে আমি শুনেছি কিছু কিছু তাকে মানে যেটাকে সূচনামূলকে বলা হয়েছে যে দুজনের ঘরনা দু ধরনের, সঙ্গীত সাহিত্যর ঘরনা রবীন্দ্রনাথ এবং এই একদিকে যে নজরুল, দুজনের ঘরনা আলাদা, বক্তব্য একটু যেন ডিফারেন্ট। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে গভীরতা নিয়ে বুঝতে লাগবে, আর নজরুলের বক্তব্য খুব পরিষ্কার। তিনি সরাসরি বলেছেন কারা রইল কাপাট ভেঙে কর রেলোপাট। তিনি তখনকার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সরাসরি দিয়েছেন। আবার রবীন্দ্রনাথ বলছে জ্ঞান যেটা মুক্ত, চিত্ত যেটা ভয় শূন্য, জ্ঞান যেটা মুক্ত, বসুধার রাখেনি খণ্ড ক্ষুদ্র করে। সেখানে বলছে এই মানব মননটাকে বড় করো এবং সংকীর্ণতা থেকে মুক্ত হও। দুজনের বক্তব্য এক। তার মানে সেখানে তিনি বলছেন যে চল 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 উদ্যোগ ওখানে বাজনা বাজাও, এখানে তিনি হচ্ছে স্বাধীনতা আন্দোলনের আহ্বান করছেন। বক্তব্য মানে ভাষা আলাদা, বক্তব্য এক, থিম এক, এটাকে বুঝতে লাগবে। এই বুঝতে গেলে একটা যেমন আমরা রঙ্গমঞ্চ দেখি, নাটকের যে উপস্থাপনা দেখি, দেখবেন নাটকে হচ্ছে প্রথমে একজন অনুপ্রবেশ করে প্রথম এবং শেষ দৃশ্য থাকে। তাই ভারতবর্ষের তথা বাঙালি নবজাগরণের সূচনা পর্বের, সাহিত্যের দিকের সূচনা পর্বের কথা যদি ভাবি, তাহলে রবীন্দ্রনাথ হলো সূচনা আর পরিণতি হলো নজরুল। দুজনের মধ্যে বয়সের পার্থক্যও ছিল প্রায় 38 বছর। রবীন্দ্রনাথ 1861 সালে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন, আর নজরুল জন্মগ্রহণ করেছিলেন 1899। যদি ভুল হয় একটু ই করে দেবেন, কারণ ডাটাগুলো মনে রাখাও খুব কঠিন। হ্যাঁ 1899 না, 99-এর ওই 11ই জ্যৈষ্ঠ বা 24 মে 25শে মে কনফিউশন আছে, কিন্তু জ্যৈষ্ঠটা ঠিক আছে, 11ই জ্যৈষ্ঠ জন্ম করেছেন। 38 বছরের ডিফারেন্স। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ 38 বছরের ম্যাচুরিটি হয়েছে এবং রেনেসা নবজাগরণের যেটা জোয়ার, হ্যাঁ, যে নারীকে ঘরবন্দি করে রাখা হয়েছিল, অসূর্য স্পর্শ করে রাখা হয়েছিল, সূর্যের মুখ দেখতে পারবে না, সেই নারীকে রবীন্দ্রনাথ 4 অধ্যায় বিভিন্ন সাহিত্যের মধ্য দিয়ে বাইরে আনলেন। যে নারী ঘরে শুধু গৃহকর্ম করবে, পূজা অর্চা করবে, তার বাইরে কোনো ভূমিকা নাই, সেখানে তিনি একভাবে বললেন। আর নজরুল বললেন সাম্যের গান, হ্যাঁ আসো গাই সাম্যের গান, হ্যাঁ মানব ছাড়া আর বড় কিছু নাই। তিনি সাম্যের কথা বললেন। সাম্য মানে কি? নারী পুরুষের সমতার কথা বললেন। এই জন্য ওই যে আমাদের যে যুগলবন্দি গান গায়ক, এখানে তো আমাদের ক্যাম্পাসে গায়ক সংখ্যা মোটামুটি ভালোই। তো যুগলবন্দি ডুয়েট গানটার সফলতা তখনই আসে যখন একজন আরেকজনের পরিপূরক হয়। তাই রবীন্দ্রনাথের যে সাহিত্য সৃষ্টি এবং নজরুলের যে সাহিত্য সৃষ্টি, এ দুটোর পরিপূরক। একজন হলের উত্থান, মানে স্টেজের প্রথমে ঢুকছেন, আরেকজন স্টেজের শেষে।
এইভাবে বুঝতে লাগবে। কারণ আমি এখন হচ্ছে সাহিত্যের যে বিপুল সম্ভার, কারণ আপনারা জানেন রবীন্দ্রনাথ প্রায় 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 কত বলবো 25,000 মতো গান লিখেছেন, কবিতা, ছোট গল্প, উপন্যাস, রবীন্দ্রনাথের ছবি, বিপুল সৃষ্টি। সেই ছোট গল্পের মৃত্যুঞ্জয় থেকে ডাকঘর, এগুলো যদি আলোচনা করতে যাই, বা ওই শৈশবে তিনি ওই যে যেখানে গাছ এবং প্রকৃতি নিয়ে বলছেন, প্রকৃতির প্রয়োজনীয়তার কথা বলছেন, যেটা আজকে আমরা বলছি, হ্যাঁ, এনভায়রনমেন্টালকে প্রিজার্ভ করতে লাগবে। রবীন্দ্রনাথের ছোট গল্পে আছে বাল্য শৈশবের গল্প, যদি পড়েন তখন খুব ছোট, এই বাগানে দেখতো এবং একটা ছোট গাছকে মেরে দিয়েছে, তা নিয়ে তার অনুভূতি, এই নিয়ে গল্প আছে। হ্যাঁ, এই বৃক্ষকে বাঁচিয়ে রাখতে লাগবে, এর মধ্য দিয়ে প্রকাশ করেছে। গুপ্তধনের মধ্য দিয়ে উনি দেখাতে চেয়েছেন যে শুধু অর্থই মানুষকে শান্তি দেয় না, শুধু অর্থ দিয়ে মানুষ পরিতৃপ্তি হয় না, পূর্ণতা পায় না। হ্যাঁ, তার সঙ্গে ওই মৃত্যুঞ্জয়ের এই যে বলছে, এই যে মানব আমার গ্রামের কথা, মাঠের কথা, হাটের কথা, এই মৃত্যুঞ্জয়ের মুখ দিয়ে ভাবিয়ে তুলেছে। যারা গল্পটা পড়েছো তারা এটা বুঝতে হবে। এই বিভিন্ন মানব মনের যে বিভিন্ন দিক আছে, এই সমস্ত দিকের আঙ্গিকে যে বিচরণ করার ক্ষমতা, এটা রবীন্দ্রনাথের ছিল। আবার তাহলে রবীন্দ্রনাথ আমাদের যে কত হ্যাঁ, তাহলে এই রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথ হলো যে, আমি বেশিক্ষণ বোর করবো না, হ্যাঁ এমনি ঠিক আছে, কিন্তু একটা কমপ্লিট দরকার। তো কেন রবীন্দ্র নজরুলকে একটা প্ল্যাটফর্মে করি, এটা তো বোঝা দরকার। হ্যাঁ, আমরা এটার সঙ্গে এটা মেশাই না। আপনারা যারা কেমিস্ট্রির লোক দেখবেন, এই যেমন তেতোর সঙ্গে টক খাই না, তাই তো? তাহলে রবীন্দ্রর সঙ্গে নজরুল কেন মেশাই, এটাও তো বুঝতে লাগবে ছাত্রদের। এটা যদি না বুঝে, আমরা যেমন টকের সঙ্গে ঝাল মানে এইটা মেশাই না, কি তো মেশাই না, এটা একদম কাস্টমারি। হ্যাঁ, এটার একটা বৌদ্ধিক দিক আছে, তাহলে এই দিকটা আসা দরকার। তা যেটা বলতে চাইছিলাম সেটা হলো, রবীন্দ্রনাথ আমাদের যে প্রাচীন চর্যাপদ, তারপরে হলো বেদ উপনিষদ, সেখান থেকে যে সাহিত্য বা সংস্কৃতের যে সাহিত্য, বাউল যেগুলো ছিল, লোকাচার, এগুলোকে পাশ্চাত্যের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন সাহিত্য সৃষ্টি করেছেন। আর নজরুল কি করেছেন? নজরুল ছিলেন ফর্মাল এডুকেশন নাই, দুকুমিয়া বলে নাম, উনি ক্লাস 9 পর্যন্ত পড়েছিলেন। সে হচ্ছে একটা রুটির দোকানে রুটি ভাজতেন, ওইভাবে পড়াশোনা। তারপরে কোনো একটা পুলিশ ওখানে খেতে যেত, তার দয়ায় আবার একটা স্কুলে ভর্তি করেছিল, সে পড়াও কমপ্লিট করতে পারেননি। তারপর ডিফেন্সে যোগ করেছিলেন, ওখানে গিয়ে কবিতা লিখেছেন। হ্যাঁ, ফিরে এলেন কলকাতায় 1917 থেকে 20 পর্যন্ত চাকরি করলেন। এখানে এসে একটা ওই বেলঘরিয়া না কোথাও একটা মেসে থাকতেন। একটু ইতিহাস জানো, নিউ জেনারেশন, এই ওখানে থাকতেন এবং ওই বিভিন্ন কবিতা লিখতেন। হ্যাঁ, যা মুজফ্ফর আহমেদের নাম শুনে থাকবেন, ওদের মেসে থাকতো। তখন হচ্ছে একটু হিন্দু মুসলমান একসঙ্গে থাকা যেত না একই পাড়ায়, ওই এই করে মেস বাড়িতে থাকতো। তো ওই বিদ্রোহী কবিতা সারা রাত বসে লিখছেন। হ্যাঁ, পরের দিন হচ্ছে মুজফ্ফর আহমেদকে, একটু ইতিহাস বলছি, খারাপ পাবেন না। হ্যাঁ, তা এই কবিতা দেখে দেখিয়েছেন মুজফ্ফর আহমেদকে যে কবিতা কেমন হয়েছে, তাহলে মোটামুটি। কিন্তু আমরা জানি এই বিদ্রোহী কবিতা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা হিসাবে যে উপনিবেশ যে বাদ ছিল, কলোনিয়ালিজম যে ছিল, ব্রিটিশ বিরুদ্ধে, শুধু ব্রিটিশ এখানে শাসন করেনি, 139টা দেশে শাসন করেছে। সেখানে স্বাধীনতার আন্দোলন 139টা দেশে হয়েছে। সর্বশ্রেষ্ঠ বিদ্রোহী কবিতা হিসাবে প্রতিষ্ঠিত বা স্বীকৃতি পেয়েছে এই বিদ্রোহী কবি নজরুল, এই জন্য কথাটা লেখা হয়েছে। হ্যাঁ, এবং তাকে প্রথম বিদ্রোহী কবি হিসাবে প্রমথ চৌধুরী এই উপাধিটা দেন, এবং এটা বিশ্ববন্দিত সর্বশ্রেষ্ঠ বিদ্রোহী কবি হিসাবে তিনি প্রতিষ্ঠা পান। এই গেল মানে কি বলবো, নজরুলের ইতিবৃত্ত। আর রবীন্দ্রনাথ তো জানেন, তাহলে নজরুল হলো প্রায় একদম সাধারণ, অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়। সেই শিক্ষা থেকে তিনি আরবি শিখেছেন, তিনি ফার্সি শিখেছেন, তিনি সংস্কৃত শিখেছেন, যার ফলে তিনি যে মিশ্রণটা করালেন ইন্ডিয়ার সঙ্গে, সেটা এই গজল এলো, নজরুল নৃত্য এলো, যেটার মধ্যে গঠন এবং শৈলী ডিফারেন্ট ফ্রম দ্য রবীন্দ্র থেকে। কারণ রবীন্দ্রনাথ
যে আমাদের যে তথাকথিত যে পৌরাণিক যে চর্যাপদ এবং তার সঙ্গে বাউল লোকগীতির সঙ্গে পাশ্চাত্যের যে সঙ্গীত বা দর্শন সাহিত্যের সংমিশ্রণ ঘটিয়ে একটা দেশজ প্রোডাক্ট করলেন, যে প্রোডাক্ট তৈরি করলেন। আর নজরুল করলেন আরবি, ফার্সি, এইসব। এই জন্য দেখবেন ওখানে ভাষা বলবীর বড় উন্নতম সেই নিহারি, ওখানে প্রত্যেকটা শব্দের মধ্যে বিভিন্ন জায়গার থেকে এই ভাষা সংমিশ্রণ হয়েছে। ছাত্র হিসাবে একটু ধৈর্য ধরো, ঠিক আছে? এই বলে আমি আপনাদের সময় নিয়ে বিরক্ত করবো না, কারণ গান নাচ আমরা একটু লাইট মুডে থাকতে ভালোবাসি, কিন্তু স্রষ্টার সৃষ্টিকে বুঝতে গেলে স্রষ্টা কীভাবে সৃষ্টি হয়েছে, নবজাগরণের ধারাবাহিকতা, বাঙালি হিসাবে আমি শুধু গর্ব করব না, দীর্ঘ প্রক্রিয়ায় এই দুই স্রষ্টা হয়েছে, যারা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, ছোট বড়র কোনো প্রশ্ন নয়, একজন আরেকজনের পরিপূরক। এবং আগামী বেশ কিছুদিন ধরে এই দুই সাহিত্যিক এবং কবিকে আমাদের পাথরেও করে চলতে লাগবে, এই বলে আমি আমাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবং তার থেকে যতটুকু পারা যায় আমরা নিজেদের জীবনের, সমাজ জীবনের, ব্যক্তি জীবনের অংশ, মূলত ছাত্রদের কাছে বলবো, যতটুকু পারো নিয়ে চলো। সবটা তো পারি না, হ্যাঁ, কারণ ওয়েস্টেজ তো থাকবেই, হ্যাঁ, লিকেজ থাকবে, হ্যাঁ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।